ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 উপপাদ্য 31। এর আগে ক্লাস 9-এ আমাদের উপপাদ্য 30 পর্যন্ত ছিল। এখান থেকে ক্লাস 10-এর উপপাদ্যের প্রমাণ শুরু হচ্ছে। তো ক্লাস 10-এর প্রথম উপপাদ্য হচ্ছে 31। এখানে আমরা কি শিখব? এখানে আমরা শিখব বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। ক্লাস 9-এ আমরা কি শিখে এসেছি? আমরা সামান্তরিক দেখেছি, ত্রিভুজ দেখেছি, তাই তো? ক্ষেত্রফল সংক্রান্ত কিছু উপপাদ্য আমরা শিখেছি। এখানে শিখব বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। তো দেখো উপপাদ্য 31-এ কি বলেছে? বলেছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। এইটা আমরা প্রমাণটা দেখব। দেখো প্রত্যেকেরই বই আছে, বইতে উপপাদ্য প্রমাণ করা আছে, কিন্তু তাও আমি উপপাদ্যগুলো যতটা সহজভাবে বলা যায় আমার ক্লাসে আমি বলবার চেষ্টা করেছি। তোমরা যদি আমার ক্লাসটা দেখো আমার মনে হয় তোমাদের জন্য হেল্পফুল হবে। তো একদম প্রথম থেকে খুব সুন্দরভাবে একটু শোনো, জাস্ট মন দিয়ে শোনো। এখানে প্রথম যে স্টেটমেন্ট, উপপাদ্যর যে স্টেটমেন্ট, সেটাই আসল, যে আমাকে কি দিয়েছে আর কি প্রমাণ করতে হবে, এটাই জ্যামিতির কিন্তু আসল। তাহলে দেখো এখানে বলেছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে। এখন কথা হচ্ছে অসমরেখ বিন্দু কাকে বলে? সমরেখ বিন্দু কি, অসমরেখ বিন্দু কি? যারা খুব ভালো জিওমেট্রি জানো তারা তো জানোই, কিন্তু যদি কারোর একটু বেসিক নলেজে প্রবলেম থাকে আমি তাদের কথা মাথায় রেখে একদম ইন্ট্রোডাক্টরি লেভেল থেকে তোমাদের বলবার চেষ্টা করি। দেখো অসমরেখ বিন্দু মানে হচ্ছে এই 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 3টে 3 মাথায়, এক লাইনে নয়। যে বিন্দুগুলো এক লাইনে থাকে তাদেরকে বলা হয় সমরেখ, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরা হচ্ছে অসমরেখ। একটা লাইনে তারা থাকে না। তুমি 3টে বিন্দু দিয়ে একটা লাইন ড্র করতে পারবে না, সেটাকে বলে অসমরেখ বিন্দু। তাহলে এখানে আমাদের বলেছে যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। এবার দেখো প্রদত্ত, আচ্ছা জিওমেট্রি লেখার নিয়ম, যারা মাধ্যমিকের স্টুডেন্ট তারা ক্লাস 9-এ এতগুলো উপপাদ্য করে এসেছো, তো সেক্ষেত্রে নতুন করে তো কিছু বলার নেই। তাও যেহেতু এটা উপপাদ্য প্রথম আমরা শিখছি, আমি আর একবার বলে দিচ্ছি। প্রথমেই লিখতে হয় কি? প্রদত্ত। প্রদত্ত মানে যেটা তোমাকে দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রদত্ত। এ বি সি 3টি অসমরেখ বিন্দু। প্রামাণ্য কি? এ বি সি দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। দেখো ছবিতে এসো, এ বি সি এই 3টে অসমরেখ বিন্দু। কোনোভাবেই কি তোমাদের মনে হচ্ছে যে এ বি আর সি 3টে একটা সরল রেখায় আছে? নেই। সেই কারণে অসমরেখ আমরা ছবি থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এ বি আর সি 3টে অসমরেখ বিন্দু। প্রামাণ্য হচ্ছে এবিসি দিয়ে একটাই বৃত্ত তুমি অঙ্কন করতে পারবে, সেটা হচ্ছে প্রামাণ্য, প্রমাণ করার বিষয়। এবার বলি উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমরা আর একটা টপিক পাই, সেটা হচ্ছে অঙ্কন। অঙ্কন কি? যেটুকু আমার দেওয়া আছে সেটুকুই প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। সেই প্রমাণটা করার জন্য কিছু যুক্তি দাঁড় করাবার জন্য আমার কি দরকার? আমার দরকার আরো কিছু জিনিস ছবিতে এঁকে নেওয়া। তাহলে এখানে অঙ্কনে কি হচ্ছে? এখানে আমরা যেটা অঙ্কন করব সেটা হচ্ছে এই যে এবি সরলরেখা দেখতে পাচ্ছ, এই সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়েছে। আচ্ছা লম্ব সমদ্বিখণ্ডক কথার মানে কি? প্রত্যেকটা ওয়ার্ডের মানে যদি ক্লিয়ারলি বোঝো তখন প্রমাণটা অনেক ইজি হয়ে যাবে। প্রথমেই দেখো লম্ব সমদ্বিখণ্ডক এ বি। ফার্স্ট অফ অল এই যে এ বি বিসি যুক্ত করি। এরা তো বিন্দু ছিল, 3টে বিন্দু ছিল। এখানে এ বিন্দু ছিল, এখানে বি ছিল, এখানে সি। আমার তো ছবিটা পুরোটা আঁকা আছে। তো প্রথম অঙ্কনই হচ্ছে এ বি তুমি যুক্ত করবে, তারপর বি আর সি যুক্ত করবে। হলো দুটো, 3টে দুটো যোগ করা হয়ে গেল। তারপর এই যে এ বি সরল রেখা পাচ্ছ, এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কিছুই নয়, এ বি সরল রেখার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। এখানে সেই যে লম্বটি একে মধ্যবিন্দু দিয়ে গেছে সেটা হচ্ছে কে? পি কিউ। পি কিউ সরলরেখাটি হলো এখানকার লম্ব সমদ্বিখণ্ডক। আর যেটা নাকি এ বি কে কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করে। আর ঠিক একই রকম ভাবে এই যে বিসি বাহুটা রয়েছে, মানে বিসি সরলরেখাংশ রয়েছে, এরও মধ্যবিন্দু ই। সেই ই যেটা লম্ব সমদ্বিখণ্ডক, এখান থেকে যখন আমি আঁকছি তখন সে কি করছে? সেটা এই বিন্দুতে ছেদ করছে।
আর এস হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, মধ্যবিন্দু দিয়ে ক্রস করবে এবং এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? এইটুকু বুঝতে পেরেছো? এরপর পি কিউ ও আর এস ও বিন্দুতে ছেদ করে। দেখো এই যে পয়েন্ট পি কিউ, দুটো লম্ব সমদ্বিখণ্ডক গেছে, এদের যে ছেদ করেছে এই পয়েন্টটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করে। পি কিউ এ বি কে ডি আর আর এস কে বিসি কে এই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা হলো। আচ্ছা তারপরে কি করব? তারপর ও এ ও বি ও সি যুক্ত করেছি, হলো। এরপরে আসছি প্রমাণে। এখানে দেখো ত্রিভুজ এওডি, এই ত্রিভুজটা, আর ত্রিভুজ বিওডি, এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজকে যদি আমি নিই, এখানে দেখো তো এরা কি, এরা হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি? পি কিউ হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, সেক্ষেত্রে ওডি অবশ্যই এবি এর ওপর লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে সাধারণ বাহু, ওডি হচ্ছে সাধারণ বাহু, আর এডি ইকুয়ালস টু বিডি। কারণ কি? লম্ব সমদ্বিখণ্ডক। প্রথমেই যেটা আমি বললাম যে তাদের মিড পয়েন্ট দিয়ে লম্বটা আঁকতে হবে। তাহলে দুটো ত্রিভুজের আমি বলতে পারি এডি ইকুয়ালস টু বিডি, যেহেতু ওডি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, ওডি সাধারণ বাহু, ওডি মাঝখান দিয়ে গেছে, এটা সাধারণ বাহু, আর অ্যাঙ্গেল এডিও ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিডিও। কারণ কি? এরা প্রত্যেকেই হচ্ছে 90 ডিগ্রি, রাইট? তাহলে সাইড অ্যাঙ্গেল সাইডের যে সর্বসমতা ত্রিভুজের সূত্র আমরা শিখে এসেছি, সেই যুক্তি কাজে লাগিয়ে আমি বলতে পারি ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি। আর যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তাদের যে অনুরূপ বাহু, অনুরূপ কোণ, এগুলো সমান হয়। এখানে আমার কোণ নিয়ে কোনো কাজ নেই, আমি কোণটা যার জন্য লিখিনি। আমি নেব কি? আমি নেব অনুরূপ বাহু। দেখো এটা যদি দুটো সর্বসম হয় সেক্ষেত্রে ও এ ইকুয়ালস টু ও বি। আমরা কি লিখতে পারি? ও এ ইকুয়ালস টু ও বি। দেখো ছবিতে আমি মার্ক করে দিয়েছি, এরা দুজন তাহলে অনুরূপ বাহু হিসেবে সমান হলো। ঠিক একই লজিক কাজে লাগিয়ে জিওমেট্রির প্রমাণে আমি তো বলেছি এর আগেও যে একই যদি স্টেপ হয়, একই যুক্তি কাজে লাগিয়ে একই রকম প্রমাণ করার জন্য আমরা কি লিখে থাকি? আমরা লিখে থাকি অনুরূপে। অনুরূপে ত্রিভুজ বিওডি এবং এই যে পাশের ত্রিভুজটা যদি নিই বিওডি, আর এক সেকেন্ড এটা বিওডি হবে না, এটা হচ্ছে আমার বিওই। সর্বসম হচ্ছে সিওই। এই দুটো নিয়ে যখন তুমি কাজ করবে তখন সিওই এরা কি হবে? এরাও হবে সর্বসম। কারণ দেখো ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সাধারণ বাহু, এরা দুজন হচ্ছে সমান, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। সেম লজিক আমি বলে দিলাম ছবিতে দেখতে পেলে। তাহলে এরা দুজন হচ্ছে সর্বসম, ত্রিভুজ বিওই এবং ত্রিভুজ সিওই। তাহলে কি হবে? ওবি, অনুরূপ বাহুগুলো এর সমান পেলাম, ওবি ইকুয়ালস টু ও সি। এবার দেখো ও এ ইকুয়ালস টু আমি কি পেয়েছি? ও এ ইকুয়ালস টু ও বি আগে পেলাম, এখানে পেলাম ও বি ইকুয়ালস টু ও সি। তার মানে ও এ ও বি ও সি তিনজনেই কিন্তু ও বিন্দুকে যদি তুমি কেন্দ্র করো সেক্ষেত্রে দেখো ও এ ও বি ও সি এদের দৈর্ঘ্য কি হচ্ছে? এদের দৈর্ঘ্যগুলো কিন্তু সমান হচ্ছে। সুতরাং ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে তা এ বি আর সি বিন্দুগামী হবে। সুতরাং তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্তই অঙ্কন করা সম্ভব। বুঝতে পারলে? আচ্ছা বইতে এখানে আরো কতগুলো পয়েন্ট দিয়েছে, পয়েন্টটা আমি জাস্ট একটু রিডিং পড়ে তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। এখানে এত কিছু আমি লিখিনি, তোমরা যখন প্রমাণটা করবে তখন ওটা লিখে নিও। সেটা হচ্ছে দেখো এখানে কি বলছে, এ বি সি তিনটি বিন্দু তো নির্দিষ্ট, এ বি সি এই তিনটে বিন্দু যখন নির্দিষ্ট সেক্ষেত্রে কি হবে? এ বি আর বিসি এই সরলরেখা দুটো নির্দিষ্ট হচ্ছে। লাইনটা ভালো করে বোঝো, যদি বই থাকে খুলে নিয়ে দেখতে পারো। এ বি বিসি এরা কি বলছে? এ বি সি তিনটে নির্দিষ্ট বিন্দু হওয়ার জন্য যখন তুমি দুটো নির্দিষ্ট বিন্দু যোগ করছো তখন এটা একটা নির্দিষ্ট সরলরেখা
আবার এদিকেও এটা একটা নির্দিষ্ট সরলরেখা। তাহলে এটা আর এটা যদি নির্দিষ্ট হয়, তাদের লম্ব সমদ্বিখণ্ডক যেটা রয়েছে PQ এবং RS তারাও নির্দিষ্ট হবে, এবং তারা যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে তাদের যে ছেদবিন্দু সেই বিন্দু ওটাও নির্দিষ্ট হবে। ওকে, আবার যেহেতু ও এবং এ বিন্দুদ্বয় নির্দিষ্ট, এরা দুজন নির্দিষ্ট, তাহলে এদের যে মান সেটাও কিন্তু নির্দিষ্টই হবে। ও এ সরলরেখার দৈর্ঘ্য নির্দিষ্ট। অতএব নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে এবং নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি মাত্র বিন্দু বৃত্তই অঙ্কন করা সম্ভব। লাস্টের লাইনগুলোর মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা এমন কিচ্ছু কথা না, যদি না বুঝতে পারো আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, খুব ভালোভাবে একটু শোনো। তিনটে অসমরেখ বিন্দু দেওয়া আছে, বলেছে যে এই তিনটে বিন্দু দিয়ে একটা মাত্র বৃত্ত অঙ্কন করা যাবে। তা আমরা কি করলাম? আমরা প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে তিনটে বিন্দু একটা একটা করে যোগ করলাম। এ বি যোগ করলাম, বি সি যোগ করলাম। তারপর কি করলাম? তারপরে এ বির একটা লম্ব সমদ্বিখণ্ডক নিলাম PQ, যেটা এ বিকে ডি বিন্দুতে ছেদ করে। তারপর কি করলাম? বিসির লম্ব সমদ্বিখণ্ডক নিলাম RS, যেটা বিসিকে ই বিন্দুতে ছেদ করে। আর এই যে PQ আর RS এরা দুজন কোথায় ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করছে। তারপরে প্রমাণে এসে আমরা কি করছি? আচ্ছা, ও এ, ও বি, ও সি এ তিনটেকেও যোগ করে নেওয়া হলো। তারপর এই যে দুটো ত্রিভুজ পেলাম, পাশাপাশি ত্রিভুজ দুটো, এদের দুজনকে আমি সর্বসম প্রমাণ করলাম। সর্বসম প্রমাণ করার পর অনুরূপ বাহু হিসাবে ও এ ও বির সমান হলো। আবার একই রকম ভাবে অনুরূপে এটা এটা দুটোকে আমি সর্বসম প্রমাণ করলাম, এবং একইভাবে ও বি ও সির সমান হলো। সুতরাং এখন ও বিন্দুকে যদি কেন্দ্র করে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি ও এর ব্যাসার্ধ নিয়ে, ও এও যা, ও বিও তাই, ও সিও তাই, তাহলে বৃত্তটা কোথা দিয়ে যাবে? বৃত্তটা অবশ্যই এই তিনটে বিন্দু দিয়েই যাবে, যারা নাকি অসমরেখ বিন্দু। এবার বলেছে একটি মাত্রই বৃত্ত অঙ্কন সম্ভব। এই কথাটা দেখো, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, যে আমি কি অনেকগুলো বৃত্ত আঁকতে পারবো নাকি একটাই আঁকা সম্ভব? একটাই আঁকা সম্ভব, সেই যুক্তিটুকু আমি এখানে লিখিনি। কারণ বোর্ডে অত কিছু লেখার প্রয়োজন নেই, ওটা তোমাদের বইতে দেওয়া আছে। তোমরা লাস্টেরটুকু ওখান থেকে স্টেটমেন্টটা পড়ে নাও, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে? তিনটে বিন্দু যখন দেওয়া আছে তোমাকে, এ বি সি, তিনটে বিন্দু তোমার কাছে নির্দিষ্ট। তাহলে তিনটে বিন্দু যদি নির্দিষ্ট হয়, তাহলে তার ভেতর থেকে যখন তুমি দুটো বিন্দু করে যোগ করে করে বানাচ্ছ এ বি সরলরেখা, সেটা তোমার নির্দিষ্ট একটা সরলরেখা। ঠিক একই রকম ভাবে বিসিও হচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখা। এবার এটা একটা নির্দিষ্ট সরলরেখা, এটা একটা নির্দিষ্ট সরলরেখা, তাদের যে লম্ব সমদ্বিখণ্ডক তারাও অবশ্যই নির্দিষ্ট দুটো সরলরেখাই হবে। এমন তো নয়, সাপোজ আমি বলছি দেখো AB ইকুয়ালস টু যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে AD ইকুয়ালস টু 4ই হবে, তাই তো? 4ই হচ্ছে। তাহলে এখানে কি AD কখনোই কি 2 বা 3 হতে পারে? হতে পারে না। AB যদি 8 হয় তাহলে AD 4ই হবে। তাহলে এটা কি একটা নির্দিষ্ট সরলরেখা? এবার এই নির্দিষ্ট সরলরেখাকে মাথায় রাখলে তুমি দেখতে পাবে কি? দেখতে পাবে যে এই যে পয়েন্ট, লম্ব সমদ্বিখণ্ডক দুটোও তো নির্দিষ্ট সরলরেখা হলো। তাহলে তারা যখন ছেদ করছে, তাদের যে ছেদ বিন্দু এটাও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুই হচ্ছে, ওটাও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুই আমি পাবো। এবার নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তুমি যখন একটা ব্যাসার্ধ নেবে ও এ, এই ও এটাও আমার নির্দিষ্ট একটা হচ্ছে মাপ। আবার এটা যখন হবে তখন তুমি যে বৃত্তটি অঙ্কন করবে সেটা কিন্তু একটাই বৃত্ত হবে। ও এ যদি সাপোজ আমি ধরে নিলাম এটা 6 সেন্টিমিটার হয়, তাহলে ও এ কি আরেকটু দূরে গিয়ে বেড়ে যাবে? বাড়বে তো না। এই পয়েন্ট যেখানে আছে তার রেসপেক্টে ও এর ভ্যালু 6 প্রথমে থাকলে পরেও কিন্তু 6ই থাকবে। সেক্ষেত্রে একটি মাত্র বৃত্তই অঙ্কন করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাস ভালো লাগলে তোমরা প্লিজ একটু লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, আর না বুঝতে পারলে যে জায়গায় বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো। যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস, আমি তো তোমাদের ঠিক দেখতে পাচ্ছি না যে কতটা বুঝতে পারছো। ক্লাসরুমে যেমন দেখা যায়, এখানে একটু অসুবিধা, তো সেক্ষেত্রে বুঝতে পারছি না। যে যেখানে বুঝতে পারবে না আমাকে প্লিজ একটু কমেন্ট করো, আমি ক্লাস আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস এখানে আপলোড করে দেবো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখো ক্লাস 9-এর যেমন যাবতীয় উপপাদ্য এক্সারসাইজ এগুলো এসেছে, সেরকম ক্লাস 10-এরও আসবে, উপপাদ্য আসবে, এক্সারসাইজ আসবে। এছাড়াও যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাধ্যমিকের যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ম্যাথমেটিক্স রিলেটেড আছে সবই আমার চ্যানেলে আসবে। তোমরা যে যেখানে পড়ো, তার সাথে সাথে যদি একদম ফ্রি অফ কস্টে আরও কিছু ভালো জিনিস দেখার সুবিধা হয়, আমার মনে হয় সেটা তোমাদের জন্য ভালোই হবে। ওকে, থ্যাংক ইউ।